চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার। জেএমবিকে সাথে নিয়ে টার্গেট কিলিং করছে শিবির, দাবি পুলিশের। দেশের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, জনগণ নিরাপদে আছে, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষজন শান্তিতে ঘুমাচ্ছে। যশোরে ফিলিং স্টেশনে জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজনের স্ত্রী এবং মা আটক। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী হত্যা মামলা ডিবিতে স্থানান্তর। মানবতা বিরোধী অপরাধী মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে, রিভিউ আবেদন করবে আসামি পক্ষ। পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে, মঙ্গলবার থেকে রোজা শুরু। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রথম রোজা পালন। এবং রোজায় সিএনজি স্টেশনগুলো 4 ঘন্টার পরিবর্তে বন্ধ থাকবে 7 ঘন্টা। রাত 8টার পর বিপণী বিতান বন্ধ রাখার সিদ্ধান্ত 15 রোজা পর্যন্ত কার্যকর থাকবে। প্রবাসের সময় সঙ্গে রয়েছে আমি তরিকুল ইসলাম সৌরভ। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী হত্যাকাণ্ডে শিবিরের কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা তা অনুসন্ধান শুরু করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেলটি শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার হওয়ার পর এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সিএমপি কমিশনার। এদিকে শিবিরের বড় একটি অংশ জেএমবির সাথে যোগ দিয়ে টার্গেট কিলিং করছে বলেও দাবি পুলিশের। এদিকে বাবুল আক্তারের স্ত্রী হত্যা মামলা ডিবিতে স্থানান্তর করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছে কমল দে। হত্যাকাণ্ডের 24 ঘন্টার মধ্যেই হত্যাকারীদের ব্যবহৃত চট্টমেট্রো 129807 নম্বরের মোটরসাইকেলটি উদ্ধার করেছে পুলিশ। কিন্তু মোটরসাইকেল উদ্ধারের স্থানটি সুলকবহরের বড় গ্যারেজ এলাকা হয় এই হত্যাকাণ্ডের সাথে শিবিরের সম্পৃক্ততার সন্দেহটি উঠে আসে। কারণ নগরীর চকবাজার, সুলকবহর, বাদুরতলা এবং কাপাসগোলা পুরো এলাকাটি শিবির অধ্যুষিত। এখানে শিবিরের অসংখ্য ম্যাচ যেমন রয়েছে, তেমনি বিগত 2013 থেকে 15 সাল পর্যন্ত নগরীতে নাশকতা সৃষ্টিকারীদের অধিকাংশেরই অবস্থান ছিল এখানে। সময় সংবাদকে দেওয়া সাক্ষাৎকারে খোদ সিএমপি কমিশনার স্বীকার করলেন বিষয়টি। মোটরসাইকেলটি যেখান থেকে উদ্ধার হয়েছে সেই এলাকাটি শিবির অধ্যুষিত। তো যারা জেএমবি করে একটি বড় অংশ কিন্তু এখন শিবির, প্রাক্তন শিবির এরকম সদস্যরাই আসলে আসে। সেই দিকটিও আমরা মাথায় রেখেছি, বিবেচনায় রেখেছি এবং সেটিকে বিশ্লেষণ করে ওই এলাকার কেউ কিনা, যেহেতু আমাদের কাছে ছবি এসেছে, অতএব আমরা এটা আশাবাদী যে শনাক্ত করে গ্রেপ্তার করতে পারবো। এদিকে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণ করে দেখা গেছে মাত্র 45 সেকেন্ডের মধ্যে হত্যাকারীরা বাবুল আক্তারের স্ত্রী মিতুকে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করেছে। অর্থাৎ রবিবার 6টা 32 মিনিটে তিনি বাসা থেকে বের হয়ে 44 সেকেন্ডে জিসি মোড়ের কাছাকাছি চলে আসেন। আর গুলি এবং ছুরিকাঘাতে মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা 33 মিনিট 30 সেকেন্ডে মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে যায়। এক্ষেত্রে আগে থেকে হত্যার হুমকি থাকা সত্ত্বেও বাবুল আক্তারের পরিবারের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। এটি পরিকল্পিতভাবেই যেহেতু করা হয়েছে, এটি আমরা এই মুহূর্তে বলবো যে তার সজাগতার একটু হলেও অভাব ছিল, সেই জায়গাটি আসলে সন্ত্রাসীরা ব্যবহার করেছে। রবিবার ভোরে নগরীর জিসি মোড়ে ছুরিকাঘাত এবং গুলি করে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে হত্যা করে দুর্বৃত্তরা। মূলত বৃহত্তর চট্টগ্রামে সন্ত্রাস এবং জঙ্গিবাদ দমনে বড় ধরনের ভূমিকা রেখেছিলেন গোয়েন্দা কর্মকর্তা বাবুল আক্তার। আর এরই জের ধরে জঙ্গিরা তাকে অব্যাহতভাবে হুমকি দিয়ে আসছিল। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। হত্যাকাণ্ডের কিছু আগে বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুর মোবাইল ফোনে এসেছিল একটি খুদে বার্তা। সেই খুদে বার্তা পেয়েই নির্দিষ্ট সময়ের আগে ছেলেকে নিয়ে স্কুলে রওনা হন মিতু। সেই বার্তায় স্কুলের সময় এগিয়ে আনা হয়েছে বলে উল্লেখ করা হয়। সোমবার রাজধানীর খিলগাঁওয়ে নিজ বাড়িতে সাংবাদিকদের কথা জানান নিহত মৃত্যুর বাবা মোশাররফ হোসেন। আমার মেয়ের মেসেজ দিয়েছেন মোবাইলে এবং সেখানে বলে স্কুল টাইমটাকে শিফট করছে। আর ওনাকে জিজ্ঞেস করছে ওর কলিগ, মানে ছেলের কলিগ, ওরা বলছে আমাদের মেসেজ এরকম আসেনি। এরপর ওটাকে রেসপন্স করে নাই। যে ছেলে বাবুর বাসার বডিগার্ড, যে বাসে উঠাইয়া দেয়, বাসে উঠাইয়া দেয়, সে ওই সময় ছিল না। ওই জন্য ও নিজেই যাচ্ছিল তার বাস থেকে স্কুলে উঠে যাওয়া যাবে। আমার মেয়ের জীবন কেন গেল, আমি তাই সরকারের কাছে বিচার চাই। কেন আমার মেয়ে 32 বছর বয়স, আমি
দুইটা বাচ্চা 7 বছর আর 4 বছর। আমি এর বাচ্চা দুইটা দিয়ে আমি কি করব? তারা কাকে মা ডাকবে? স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আবারও বলেছেন, দেশের জনগণ নিরাপদে আছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো টার্গেট কিলিং উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ কর্মকর্তার স্ত্রী খুনিদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান। সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ব্যবসায়ীরা তাদের ব্যবসা চলছে, রাস্তাঘাট ঠিক মতো চলছে, কোনো কিছুই কিন্তু বসেনি, মানুষজন শান্তিতে ঘুমাচ্ছে। কাজেই আইন শৃঙ্খলার যেগুলো মানে সেইগুলো হলো ডাটা যেগুলো, সেইগুলো কিন্তু সবই আমাদের পজিটিভ ফিগার রয়েছে। এই যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এগুলি সবই টার্গেট কিলিং। এইখানে একটা গোষ্ঠী এটার মদত দিচ্ছে, একটা দলের নেতা সেখানে সম্পৃক্ত হয়েছে, একটা বিদেশি গোয়েন্দা সংস্থা এখানে রয়েছে, শুধু একটি নয় আরেকটি বিদেশি সংস্থা বহু আগের থেকে এখানে সম্পৃক্ত হয়েছে। রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ, অনেক স্তরের মানুষ এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত আছে। আমরা প্রমাণ পেলে একের পর এক ধরব। যশোরে ফিলিং স্টেশনের একটি কক্ষ থেকে ম্যানেজার সহ কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার মধ্যরাতের কোনো এক সময় ধারালো অস্ত্র দিয়ে তাদের হত্যা করা হয় বলে ধারণা পুলিশের। ঘটনার পর পলাতক রয়েছে ফিলিং স্টেশনের নজেলম্যান সিরাজুল ইসলাম। এই ঘটনায় সিরাজুলের স্ত্রী ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যশোর থেকে জুয়েল মৃধার তথ্য এবং সাব্বির আল জামানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। এই বুক ফাটা আর্তনাদেও হারিয়ে যাওয়া স্বজন ফিরবে না আর কখনো। কোনো সান্ত্বনাই যেন বাঁধ মানে না এই শোকের। স্বজনরা জানান, বাঘারপাড়া উপজেলার চারাভিটার কলেজ শিক্ষার্থী অপু আব্দুল বাড়ি ফিলিং স্টেশনে রোববার রাতে ঘুমাতে যায়। এ সময় স্টেশনের ম্যানেজার ওবায়দুর রহমান এবং নজলম্যান সিরাজুল ইসলামও ছিল তার সঙ্গে। পরদিন সকালে অপুর বাবা ছেলেকে ডাকতে গিয়ে ম্যানেজার ও অপুর রক্তাক্ত মৃতদেহ দেখতে পায়। আব্বু এক শিক্ষারি দেশে দিয়ে কছে কি, ও অপুর মা, আমার অপু নেই, তাই কেউ একাই কর সাথে এইবার আইছি। বাবা এক নজর দেখেছি, আমার বাবার এক নজর দেখেছি, আমি আর কিছু জানি না। আমি সংবাদ পেলাম মোবাইলে যে এখান থেকে যে আপনার পাম্পে দুর্ঘটনাটা ঘটেছে। আমি আসলাম, এসে দেখলাম যে আমার ম্যানেজার মারা গেছে, আর নজলম্যানকে পাই না। সরিষা বিক্রি করেছে, সেই টাকা আনছিল, আনার পরে ওদের বাড়ি ঘর দরজা মেরামত করার জন্য ঘর আগোছাল অবস্থায় আছে, ওই টাকাটা নিয়ে এখানে ঘুমাইছিল রাত। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। বেশ কিছু ইন্ডিকেটর এই ঘটনার সাথে, যেমন আলামত সেটা আমরা পেয়েছি, দেখার সাক্ষীও আমরা পেয়েছি। আশা করি এই মামলাটি অতি শীঘ্রই এটা তদন্ত করে প্রকৃত ঘটনা জানা যাবে। ঘটনার পর থেকে অপুর কাছে থাকা 50,000 টাকা সহ ফিলিং স্টেশনের নজলম্যান সিরাজুল ইসলাম পলাতক রয়েছে। সময় সংবাদ, যশোর। শীঘ্রই নাটোরের বড়াই গ্রামে খ্রিস্টান ব্যবসায়ী সুনীল গোমেজ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করা যাবে বলে জানিয়েছে পুলিশ। সোমবার সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মুন্সি শাহাবুদ্দিন কথা জানান। এই ঘটনায় হত্যা মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার অজ্ঞাতদের আসামি করে বড়াইগ্রাম থানায় একটি মামলা করে নিহতের মেয়ে। এদিকে নাটোর সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানান, ধারালো অস্ত্রে আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সুনীলের মৃত্যু হয়। রোববার সকালে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া মিশন পল্লীতে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হাতে খুন হন সুনীল গোমেজ। পরে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করে পুলিশ। ইতিমধ্যেই তার একজন ভাড়াটিয়া সবুজ ড্রাইভার, তাকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য আমাদের হেফাজতে নিয়েছি। এছাড়া আরো কিছু ক্লু আমরা ইতিমধ্যে পেয়েছি, সেগুলি নিয়ে আমরা কাজ করছি। আমরা আশা করছি শীঘ্রই এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত হবে। নাটোর সদর হাসপাতাল মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং রাত্রেই তার লাশ পরবর্তী জন্য দাফনের ব্যবস্থা করার জন্য, ধর্মীয় মতে দাফনের ব্যবস্থা করার জন্য যে নির্ধারিত পুলিশ স্কোয়াড ছিল, সেই পুলিশ স্কোয়াড পার্টির কাছে হ্যান্ডওভার করে দেওয়া হয়েছে। গেল 1.5 বছরে দেশে একই কায়দায় 48টি হামলায় নিহত হয়েছে 51 জন। এর মধ্যে মাত্র 4টি চার্জশিট দিয়েছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক বলেছে, প্রায় সব ঘটনার জন্য দায়ী নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো। এই অবস্থা মোকাবেলার জন্য সব রাজনৈতিক দল এবং সম্প্রদায়কে একমত হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন অপরাধ বিজ্ঞানীরা। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। প্রায় প্রতিদিনই অস্বাভাবিক মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। বিদেশি নাগরিক থেকে শুরু করে মুক্তমনা লেখক, ব্লগার, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন পেশাজীবীর পর সেই তালিকায় এবার যোগ হলো পুলিশ কর্মকর্তার স্ত্রী। এ নিয়ে গেল 1.5 বছরে দেশজুড়ে 48টি হামলায় নিহত হলেন 51 জন। আর এসব ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হয়েছে 146 জনকে। তাদের মধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 49 জন। চার্জশিট দেওয়া হয়েছে 4টি মামলার। গ্রেফতারকৃতরা সবাই নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি ও আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য বলে দাবি পুলিশের। সবশেষ রোববার চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং নাটোরে খ্রিস্টান ধর্মাবলম্বী মুদি দোকানি হত্যার পেছনেও উগ্রবাদীরাই দায়ী বলে প্রাথমিক ধারণা পুলিশের। প্রাথমিকভাবে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে এটা জঙ্গি তৎপরতাই দায়ী। আমরা আমাদের তদন্ত চারিদিকে খোলা রেখেছি, যেদিকে তদন্তের সত্যতা যায় আমরা সেদিকেই ধাবিত হব। খুবই অল্প সময়ের মধ্যে আমরা এই সমস্ত অপতৎপরকারীদেরকে আমাদের আইনের আওতায় নিয়ে আসবো। অপরাধ বিজ্ঞানীরা বলছেন, গেল কয়েক বছরে উন্নতির নানা সূচকে ইতিবাচক অবস্থায় রয়েছে বাংলাদেশ। উন্নতির এই ধারাকে ব্যাহত করার জন্যই বাংলাদেশ বিরোধী চক্রান্তে মেতেছে দেশি বিদেশি নানা গোষ্ঠী। দেশে কোনো হত্যাকাণ্ড ঘটে যাওয়ার পর আইএসের হয়ে সাইট ইন্টেলিজেন্স গ্রুপের দায় স্বীকার সেই চক্রান্তের ইঙ্গিত দেয় বলেই মত তাদের। বাংলাদেশের যে অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হয়েছে এবং সারা বিশ্বে বাংলাদেশের যে ইমেজ গড়ে উঠেছে সেটাকে আপনার আমলে নিতে হবে এবং সেটার বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক কোনো মহল সেটাতে খুশি নাও থাকতে পারেন এবং সেই বিষয়ে আমার মনে হয় যে দলমত নির্বিশেষে সবার একমত হয়ে যে আমাদের করণীয় কি সে ব্যাপারে আমাদের বোধহয় বসে ঠিক করা দরকার যে হোয়াট টু বি ডান। তারা আরো বলেন, বাংলাদেশের মানুষের অসাম্প্রদায়িক চেতনা ও উদার মনোভাবের কারণেই এসব উগ্রবাদীরা একসময় পিছু হটবে। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার রাতেই মৃত্যু পরোয়ানা পৌঁছানো হয় ঢাকা কেন্দ্রীয় কারাগারে। রায়ের পর্যবেক্ষণে মামলা পরিচালনায় প্রসিকিউশনের গাফিলতিতে আপিল বিভাগ অসন্তোষ প্রকাশ করেছে বলে জানিয়েছে অ্যাটর্নি জেনারেল। অপরদিকে রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পেলে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে আসামি পক্ষের আইনজীবীরা। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর বিরুদ্ধে সোমবার রাতে মৃত্যু পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে মৃত্যু পরোয়ানা পৌঁছায় ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের হাতে। সোমবার সকালে মীর কাশেম আলীর আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 বিচারপতির স্বাক্ষর শেষে 244 পৃষ্ঠার এই পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। এর আগে গত 8ই মার্চ প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে আপিল বিভাগের 5 সদস্যের বেঞ্চ মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের সাজা বহাল রেখে সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন। এর প্রায় 3 মাস পর সোমবার পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করেন আদালত। রায়ে মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে মীর কাশেমকে মৃত্যুদণ্ড এবং ধর্ষণ, অগ্নিসংযোগ সহ বাকি 6 অভিযোগে তাকে 58 বছরের কারাদণ্ড দেন আপিল বিভাগ। নিয়ম অনুযায়ী এই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। 15 দিনের ভিতরে তাকে রিভিউ পিটিশন দায়ের করতে হবে এবং রিভিউ পিটিশনের রায়ের উপরে নির্ভর করবে তার দণ্ড প্রক্রিয়ার পরবর্তী কার্যক্রম। আমরা রায়ের কপি এখনো পাইনি। রায় পাওয়ার পরে পর্যালোচনা করে আমরা এ ব্যাপারে রিভিউ পিটিশন দায়ের করব। 2014 সালের 2 নভেম্বর জামায়াত নেতা মীর কাশেম আলীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে রায়ের বিরুদ্ধে 30 নভেম্বর খালাস চেয়ে আপিল করেন মীর কাশেম আলী। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে, ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় রাজধানীর মৌচাক মার্কেট বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের। এবং রমজান আর ঈদ বাজার সামনে রেখে আবারও ভয়াবহ যানজটের আশঙ্কায় রাজধানীবাসী। চীনের পরিকল্পিত নগরী শেনজেন বাংলাদেশের জন্য হতে পারে অনুকরণীয়। পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। সোমবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান এই ঘোষণা দেন। রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। এদিকে আত্মশুদ্ধি এবং রহমতের এই মাস শুরু হয় মসজিদে মসজিদে এশার নামাজ শেষে তারাবির নামাজে যোগ দেন ধর্মপ্রাণ মুসলমানরা।
সোমবার শেষ রাতে সেহরি খেয়ে রোজা পালন করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। আগামী 2রা জুলাই রাতে পবিত্র শবে কদর পালন করা হবে। সৌদি আরবে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেদ্দা থেকে সোমবার সকালে মদিনায় পৌঁছেছেন। স্থানীয় সময় সকাল 11টা 20 মিনিটে যুবরাজ মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিমানবন্দরে পৌঁছলে মদিনার গভর্নর যুবরাজ ফয়সাল বিন আব্দুল আল সৌদ তাকে অভ্যর্থনা জানান। এরপর মোটর শোভাযাত্রায় মদিনার হিলটনে নিয়ে যাওয়া হয় প্রধানমন্ত্রীকে। মদিনায় অবস্থিত মসজিদে নবাবিতে নামাজ আদায় করবেন তিনি। মদিনা সফরকালে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক জিয়ারত করার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর সঙ্গে তার ছোট বোন শেখ রেহানও রয়েছে। মঙ্গলবার সকাল 10:30টায় দেশের উদ্দেশ্যে মদিনা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যা 7:30টায় ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সৌদি বাদশাহর আমন্ত্রণে 5 দিনের সরকারি সফরে শুক্রবার সৌদি আরবে পৌঁছাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। Sheikh Rehana, the younger daughter of father of Rahman, and Foreign Minister H. Mahmoud Ali, 7:30 p.m. local time, Al Saud. আসন্ন রমজানে বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সিএনজি স্টেশনগুলো 4 ঘন্টার পরিবর্তে 7 ঘন্টা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। সোমবার সকালে রাজধানীর বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে এবছরের বিদ্যুৎ পরিস্থিতি গতবারের তুলনায় ভালো থাকবে বলেও আশ্বাস দেন তিনি। আমরা জ্বালানি এবং বিদ্যুৎ থেকে আমরা মনে করছি যে সাধারণ জনগণের স্বস্তিটা আমাদের দেখা দরকার। আমরা সিএনজি কে চাচ্ছি বিকেল 3টে থেকে 10টা পর্যন্ত বন্ধ রাখা, সেটা একটা সিদ্ধান্ত হয়েছে। তবে এই মুহূর্তে গ্যাসের আমাদের ঘাটতি আছে, যে ঘাটতির কারণে কিন্তু প্রায় 2000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা আরো অতিরিক্ত প্রোডাকশন করতে পারতাম। আমি বলবো না যে অতিরিক্ত বিদ্যুৎ আমরা দিতে পারবো এই মুহূর্তে, তা পারবো না, কিন্তু যে পরিমাণ প্রয়োজন সেটা আমরা মিট করতে পারছি। ঢাকার রাস্তা আর যানজট যেন এক দুঃস্বপ্নের নাম, সেই সঙ্গে রমজান, ঈদ বাজার, তাই ভয়াবহ দুশ্চিন্তায় রাজধানীবাসী। বিশেষজ্ঞরা যত্রতত্র পার্কিং ঠেকানো সহ ফুটপাত দখলমুক্ত রাখার উপর জোর দিয়েছেন। রমজানে যানজট সহনীয় রাখতে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিল ডিএমপি। সাফিন জাহিদের রিপোর্ট। বিভিন্ন পরিসংখ্যান বলছে 1.5 থেকে 2.25 কোটি মানুষের বসবাস আর 350 বর্গ কিলোমিটার আয়তনের মেগা সিটি ঢাকা। একটা আদর্শ শহরের জন্য যেখানে রাস্তার প্রয়োজন 25%, সেখানে ঢাকায় রয়েছে মাত্র 8%। আবার এর মধ্যেই বেদখল থাকে প্রায় 30 ভাগ রাস্তা। বিআরটি এর হিসেব বলছে ঢাকায় বর্তমানে মোট যানবাহনের সংখ্যা প্রায় 10 লাখ, অর্থাৎ এসব যানবাহনের জন্য রাস্তা বরাদ্দ রয়েছে মাত্র 5.5 ভাগ। ফলে যে যানজট সৃষ্টি হয় তা দুঃস্বপ্নের মতো। আর রমজানে এর মাত্রা বেড়ে যায় কয়েক গুণ। যে যানজটটা হবে, মানুষ কি করে তাড়াতাড়ি বাসায় যাবে সেই চেষ্টা থাকে। যেন 15 মিনিট আধা ঘন্টার পথ আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টা লেগে যায়। অফিস থেকে 5টায় বেরোছি, বেরোতে বাড়ি পৌঁছতে আপনার 8টা বেজে গেছে। ট্রাফিক বিভাগ বলছে এবারের রমজানে ইফতার সহ নানা কারণে যাতে রাস্তা দখল না হয় সেজন্য ব্যবস্থা নেওয়া হবে। যে রাস্তাটুকু আছে ঢাকা শহরে, পরিপূর্ণ রাস্তাটুকুই যাতে যানবাহনের ব্যবহারের জন্য আমরা খোলা রাখতে পারি। যেগুলোতে ট্রাফিক জ্যাম বেশি হয় রমজানের সময়, সবগুলো রাস্তায় ইনশাল্লাহ আমরা দখলমুক্ত করতে পারবো। বিশেষজ্ঞরা বলছেন যানজট ঠেকাতে রমজানের শুরু থেকেই কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এই মাসে সবচেয়ে ম্যাক্সিমাম গাড়ি রাস্তার উপরে পার্কিং অবস্থায় থাকে, ফুটপাতের উপরে দোকানের সংখ্যা বেড়ে যাবে, এটাকে যানজটটাকে আরো তীব্রতর করে তোলে। এই মাসটাতে অ্যাটলিস্ট কষ্ট করে হলেও ফুটপাতগুলোকে সম্পূর্ণরূপে খালি করে দিতে হবে। সকল রাজনৈতিক এবং সামাজিক যেই অনুষ্ঠানগুলো রাস্তার উপরে করা হয় এটা যাতে না করে। পাশাপাশি তারা বলছেন রমজানকে কেন্দ্র করে ঢাকার বাইরে থেকে যাতে নতুন করে কোনো রিকশা প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই। ঢাকা যানজট প্রতিদিনের অন্যতম মাথা ব্যথার কারণ, তাই বিশেষজ্ঞরা বলছেন অন্তত রমজানের 1 মাস যানজট থেকে নগরীর মানুষকে কিছুটা স্বস্তি দিতে হলে ঢাকার সবগুলো রাস্তার অবৈধ পার্কিং ঠেকানোর পাশাপাশি দখলমুক্ত রাখতে হবে সবগুলো ফুটপাতকেই। আর এই জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সেবাদানকারী সবগুলো প্রতিষ্ঠানকেই। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। এদিকে গণপরিবহন ব্যবস্থাপনার ক্ষেত্রে বাংলাদেশের জন্য অনুকরণীয় হতে পারে চীনের পরিকল্পিত নগরী শেনজেন। আকাশ ছোঁয়ার প্রতিযোগিতায় সবকিছুই পরিকল্পিত, সাজানো গোছানো ছবির মতো একটি শহর। চীনের প্রথম বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল শেনজেন মাত্র 36 বছরেই পরিণত হয়েছে বিশ্বের অন্যতম অর্থনৈতিক প্রাণকেন্দ্রে। পুরো শহরটিকেই গড়ে তোলা হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে। শেনজেন ঘুরে এসে রিপোর্ট এসান জুয়েলের ছবি তুলেছেন শেখ মোহাম্মদ আবিন।
গুয়াংজু প্রদেশ থেকে 100 কিলোমিটার দূরে হংকংয়ের লাগোয়া চীনের শেনজেন সিটি। চীন বিশেষ অর্থনৈতিক অঞ্চলের পরিকল্পনায় 1980 সালে প্রথম গড়ে তোলে এই শহর। মাত্র 3 দশকেই শেনজেনের অবস্থান এখন বিশ্ব অর্থনীতির 19তম প্রাণকেন্দ্র হিসেবে। কঙ্কা, স্কাইওর্থ, টেনসেন্ট, ওয়ানপ্লাস এবং হুয়াওয়ের মতো দেশি প্রতিষ্ঠানের সদর দপ্তর থেকে শুরু করে বিদেশি বেশ কয়েকটি প্রতিষ্ঠানও চীনে তাদের ব্যবসা পরিচালনা করে এই শহর থেকে। বাণিজ্য নগরী হলেও পুরো শহরটি গড়ে তোলা হয়েছে পরিবেশকে গুরুত্ব দিয়ে। পরিকল্পিত প্রতিটি ভবনের সামনে সড়ক বিভাজনে কিংবা রাস্তার দুই পাশে চোখে পড়বে গাছের দীর্ঘ সারি। ঢাকা শহরে যেখানে ব্যক্তিগত গাড়ির সংখ্যা নিয়ে উদ্বেগ বাড়ছে, সেখানে প্রায় 1,07 লাখ জনসংখ্যার এই শহরের প্রায় 70% মানুষের ব্যক্তিগত গাড়ি থাকলেও পরিকল্পিত সড়ক ব্যবস্থাপনার কারণে নেই কোনো যানজট কিংবা হর্নের শব্দ। শেনজেন শহরটিকে আমরা নানা কারণেই ভালোবাসি। এখানকার মানুষ বন্ধুভাবাপন্ন। যে কোনো দেশের মানুষকেই আমরা স্বাগত জানাই। আমাদের শহরটা একেবারেই নতুন, আমরা এটাকে সব সময় পরিষ্কার রাখি, এটাই আমাদের ভালোবাসা। শেনজেন বাণিজ্যিক নগরী হলেও এখানে নানা সুযোগ সুবিধার কারণে পর্যটকরাও এই শহরটিকে খুব পছন্দ। ভূমির পরিকল্পিত ব্যবহার নিশ্চিত করতে আকাশ ছোঁয়ার পরিকল্পনায় বেড়ে উঠছে শেনজেন। শুধু ইতিবাচক মানসিকতা আর সক্ষমতা থাকলেই অল্প সময়ের মধ্যে একটি নগরীকে কতটা আধুনিক আর পরিকল্পিত হিসেবে গড়ে তোলা যায় তার আদর্শ উদাহরণ হতে পারে এই শেনজেন সিটি। শতফুল ফুটতে দাও নীতিতে বিশ্বাসী চীন তার নগরীগুলোকেও তাই সাজিয়ে রেখেছে ফুলের মতো করেই। আর এক্ষেত্রে শুধুমাত্র অবকাঠামোগত উন্নয়নের উপরে গুরুত্ব দেওয়া হয়নি, একই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তোলার উপর। ইহসান জুয়েল, সময় সংবাদ, শেনজেন, চীন। প্রবাসী সময় আরও থাকছে। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি হবে এবার গ্রুপ পর্বেই। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপার মিশন শুরু করবে আর্জেন্টিনা। ইনজুরির কারণে অনিশ্চিত মেসি। সড়ক দুর্ঘটনায় আহতদের সরকারি বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসার বিষয়ে হাইকোর্টের নির্দেশনা না মানায় স্বাস্থ্য সচিব সহ 3 জনের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। সেই সাথে আগামী 1 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সোমবার সকালে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এবং বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। রুলে স্বাস্থ্য সচিব, পরিবহন সচিব, সেতু সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিকে আগামী 1 সপ্তাহের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে। এর আগে গত 10 ফেব্রুয়ারি এক রিট আবেদনের প্রেক্ষিতে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহতদের সরকারি বেসরকারি হাসপাতালে জরুরি চিকিৎসা সেবা দেওয়ার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন আদালত। সেই সাথে 3 মাসের মধ্যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। নির্ধারিত সময়ে প্রতিবেদন দাখিল না করায় আজ এই রুল জারি করে আদালত। দেখছেন প্রবাসের সময়, সঙ্গেই থাকুন। দর্শক চাহিদা মেটাতে প্রবাসে যারা সময় টেলিভিশন দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। সময় সংবাদ তাদের প্রাতিষ্ঠানিক বৈধতা নিয়েই দর্শক চাহিদা পূরণের অনুরোধ করছে। যোগাযোগ করুন foreign.deist@সময়news.tv, ফোন 880196444024, ফ্যাক্স 880296700056। নিউ ইয়র্ক সহ উত্তর আমেরিকার প্রবাসী বাঙালিদের ঘরে ঠাঁই পাক আপনার পণ্য বা সেবা। আপনার এই ইচ্ছের সঙ্গী করুন সময় টেলিভিশনকে। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন শিহাবুদ্দিন কিসলু 1718909857 ইমেইল kislu1@gmail.com। সঙ্গে থাকুন সময়ের। দেখছেন প্রবাসের সময়। সহিংস ইউপি নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার সমাজ ব্যবস্থা বিভক্তির পাশাপাশি গ্রাম পর্যায়ে সন্ত্রাস বিস্তৃত করেছে বলে অভিযোগ করেছেন
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার দুপুরে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার এক পথসভায় তিনি কথা বলেন। সরকার ইচ্ছাকৃতভাবে যে সন্ত্রাস, সেই সন্ত্রাসকে গ্রামের মধ্যে পর্যন্ত এবং গ্রামের সমাজকে ভাগ করে ফেলছে, তা বিভক্ত করে ফেলছে, যেটা অতীতে কখনো আমাদের ছিল না। গায়ের জোরে তারা ফলাফল নিজের পক্ষে নিতে চায়। এটা তো এই দেশের মানুষ মেনে নেবে না। আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য এই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি, আমরা কথা বলছি, আমরা কথা বলে যাবো। ঝুঁকিপূর্ণ হওয়ায় ভবন সংস্কার সম্পূর্ণ করে বিল্ডিং কোড অনুসারে সনদ না পাওয়া পর্যন্ত রাজধানীর মালিবাগের মৌচাক মার্কেটের দোকানপাট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে অংশ নিয়ে সোমবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী এবং বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। আদালত গৃহায়ন এবং গণপূর্ত সচিব এবং রাজুক কর্তৃপক্ষকে এই নির্দেশনা বাস্তবায়ন করতে বলছে। বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে বুয়েটের প্রতিবেদন পরিপ্রেক্ষিতে চলতি বছরের 2রা মে মৌচাক মার্কেট কর্তৃপক্ষকে চিঠি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। এই চিঠিতে মার্কেটের ভবনের ঝুঁকির কথা উল্লেখ করে দোকান খালি করে ভবনটিকে সংস্কার করার কথা বলা হয়। পরে রাজুকের চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে মৌচাক মার্কেটের ভবনের মালিক আশরাফ কামাল পাশা হাইকোর্টে রিট আবেদন করেন। এদিকে এই নির্দেশনার বিপরীতে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে মৌচাক মার্কেটের ব্যবসায়ীরা। এটা কিন্তু আমরা এখনো খোলাসা না যে কোন রিপোর্টের ভিত্তিতে এটা ঝুঁকিপূর্ণ ডিক্লারেশন হইল, এটা কিন্তু আমরা চ্যালেঞ্জ করব। কারণ আমাদের কাছে রিপোর্ট আসছে, বুয়েটের রিপোর্টটা আছে, ওরা বলছে রেকটিফিটিং ওয়ার্ক করলেই মার্কেটটা চালু থাকবে। বুয়েট এটা টেস্ট করছে, এই মার্কেটে কিছু রেকটিফিটিং ওয়ার্কস দরকার আছে, আমরা সেটা করতে রাজিও ছিলাম। হঠাৎ করে আজকে টেলিভিশনের ব্রেকিং নিউজে দেখলাম এই মার্কেটটা নাকি ঝুঁকিপূর্ণ এবং হাইকোর্ট মার্কেট বন্ধের নির্দেশ দিচ্ছে। আমরা এটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট জনবান্ধব নয় বলে মন্তব্য করা হয়েছে ব্রাক ইউনিভার্সিটির আয়োজিত এক সেমিনারে। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণের যথাযথ দিক নির্দেশনা নেই বলে উল্লেখ করা হয়। সোমবার রাজধানীতে এক বাজেট পরবর্তী পর্যালোচনা অনুষ্ঠানে এসব বিষয় উঠে আসে। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ডক্টর মির্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে। এ সময় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, জনশৃঙ্খলা খাতের ব্যয় কেবল পুলিশ বা নিরাপত্তা বাহিনীতে ব্যয় করলে হবে না, প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠায় তা সমভাবে বন্টন করা জরুরি। এ সময় শিক্ষা খাতের ব্যয় কেবল শিক্ষকদের বেতন ভাতায় সীমাবদ্ধ না রেখে তা শিক্ষা উপকরণ ও গুণগত মান বৃদ্ধিতে ব্যয় করার পরামর্শ দেন তিনি। সার্বিক যে ট্যাক্স স্ট্রাকচার, সেটা সমতাভিত্তিক সমাজ সৃষ্টির জন্য খুব একটা সহায়ক না। কিছু কিছু বড় প্রকল্পের কথা বলা হয়েছে, আগামী 1 বছরে তো এগুলো বাস্তবায়ন হবে না। এগুলোর থেকে যে কাঙ্ক্ষিত বেসরকারি খাতে বিনিয়োগ প্রবৃদ্ধি, সেটা আমরা প্রত্যাশা করতে পারি না, এবং সেই একই কারণে যে 7.2% জিডিপি প্রবৃদ্ধি যেটা নির্ধারণ করা হয়েছে, সেটা আমার কাছে মনে হয় না অর্জন করা সম্ভব হবে। পুলিশ এসে দরকার আছে ডেফিনেটলি, সব টাকাই তাদের পেছনে দেবেন, কিন্তু জজ সাহেবরা বা আইন শৃঙ্খলাকারী রুল অফ ল যারা থাকবে তাদের কিছু দেবেন না। অর্থাৎ আমাদের যে সমস্যাগুলো, গুড গভর্নেন্সের অভাব, স্বচ্ছতা জবাবদিহিতার অভাব, আইনের শাসনের অভাব, এইগুলি কিন্তু বাজেটে অ্যাড্রেস করা দরকার ছিল। এবার প্রবাসের কিছু সংবাদ। কাতারে মাদারীপুর কালকিনি উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌফিকুজ্জামান শাহিনকে সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কাতার শাখা। সংগঠনের সিনিয়র সহ সভাপতি অমল কান্তি বৈরু সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শেখ আহাদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফয়জুর রহমান, রুজিয়া আক্তার, শফিকুল ইসলাম প্রধান সহ আরও অনেকে। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সৌদি আরবের রিয়াদে প্রবাসী বারুডা উপজেলার যুব দলের নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। কমিটির সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মামুনের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে প্রবাসী কুমিল্লা জেলা যুবলীগের সাবেক উপদেষ্টা সাইফুজ্জামান উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনকে শক্তিশালী করতে যুব দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন আগামী 13 জুন নির্ধারণ করেছে আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন এই তারিখ নির্ধারণ করেন। এর আগে একদিন সকালে
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রধান অভিযুক্ত নূর হোসেন, র্যাবের সাবেক কর্মকর্তা তারেক সাইদ সহ মামলায় 23 আসামিকে আদালতে হাজির করা হয়। আদালত তাদের উপস্থিতিতে র্যাব কর্মকর্তা মেজর সুরুজ আলী সহ 5 জনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাক্ষ্য গ্রহণ শেষে তাদের জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা। 7 খুনের 2 মামলায় 127 জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত 66 জন সাক্ষী দিয়েছে। 2014 সালের 27 এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জনকে অপহরণ করা হয়। এরপর 3 দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। দেশের বাইরের খবর। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। রোববার রাতে সেহরি খেয়ে সোমবার রোজা রাখেন সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, সিরিয়া, ফিলিস্তিন সহ মধ্যপ্রাচ্যের মুসলমানরা। রোববার রমজান মাসের চাঁদ দেখা যাওয়ায় সোমবার থেকে রোজা পালনের ঘোষণা দেন সৌদি আরবের সুপ্রিম কোর্ট। এরপর রোববার এশার নামাজের পর প্রথম তারাবি নামাজ পড়েন সে দেশের মুসল্লিরা। একইভাবে রমজানে স্বাগত জানিয়েছে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিনের অধিবাসীরা। পাশাপাশি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়াতেও শুরু হয়েছে রোজা। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে ভারতের তামিলনাড়ুতে খেজুরের ব্যতিক্রমী এক মেলার আয়োজন করা হয়েছে। এই মেলায় রমজান মাসব্যাপী 120 ধরনের খেজুর প্রদর্শনের পাশাপাশি চলবে বিক্রিও। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের খবর। তামিম ইকবালের সেঞ্চুরিতে ক্রিকেট কোচিং স্কুলকে বৃষ্টি আইনে 9 উইকেটে হারিয়েছে সুপার লিগ নিশ্চিত করেছে আবাহনী। এছাড়া ফতুল্লায় প্রাইম দোলেশ্বরকে বৃষ্টি আইনে 7 উইকেটে হারালেও সুপার লিগ নিশ্চিত হয়নি বর্তমান চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংকের। বিকেএসপিতে টসে জিতে ব্যাট করতে নেমে রাজিন সালে 95 এবং সাইফুদ্দিনের 50 রানের ইনিংসের সুবাদে 205 রানের সংগ্রহ পায় সিসিএস। আবাহনীর হয়ে সাকিব 3 উইকেট নেন। বৃষ্টির কারণে কার্টেল ওভারে আবাহনীর জয়ের জন্য টার্গেট বাড়ায় 35 ওভারে 168 রান। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে তামিমের 86 বলে 105 রানের অনবদ্য ঝোড়ো সেঞ্চুরিতে 50 বল ও 9 উইকেট হাতে রেখে জয় পায় আকাশী নীল জার্সিধারীরা। এদিকে ফতুল্লায় টসে হেরে ব্যাট করতে নেমে মনির ও আজিমের নিয়ন্ত্রিত বোলিংয়ে 188 রান অল আউট হয়ে প্রাইম দোলেশ্বর। রকিবুল সর্বোচ্চ 44 রান করেন। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে প্রাইম ব্যাংকের জয়ের লক্ষ্য দাঁড়ায় 36 ওভারে 165 রান। ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের ভারতীয় রিক্রুট উন্মুক্ত চাঁদ এবং জাতীয় দলের তারকা সাব্বিরের 114 রানের অবিচ্ছিন্ন জুটিতে 7 উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় শুভাগত হোমের দল। দ্বিস্তর নির্বাচক প্যানেল পদ্ধতি নিয়ে সমালোচনা করলেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, এর আগে যদি ব্যর্থতা থাকতো তবে সেটার প্রেক্ষিতে প্যানেল পরিবর্তন আনা যেত, কিন্তু সফল প্যানেল কাটাছেঁড়া কতটুকু সুফল আনবে সেটা নিয়ে সন্দিহান তিনি। আইসিসির দ্বিস্তর টেস্ট প্রস্তাবনা নিয়েও কথা বলেন তিনি। যখন কোনো কোথাও সমস্যা হয় তখন আমরা সেই সমস্যাটা ওভারকাম করার চেষ্টা করি। আমাদের কোনো সমস্যা হচ্ছে না, আমাদের দল ভালো খেলছে, আমাদের টিম বিশ্বকাপে ভালো খেলে সে হোমে অভাবনীয় ভালো ক্রিকেট খেলছে এবং খেলে চলেছে। এখানে পরিবর্তনটা কতটুকু দরকার ছিল সেটা একটা বড় প্রশ্ন। আর যেই প্রস্তাবনাটা আসছে সেটা পৃথিবীর কোনো ক্রিকেটের দলের সাথে যায় না, বিকজ আমরা যে 3 জন সিলেক্টরকে কাজে লাগাচ্ছি তারা হাইলি কোয়ালিফাইড, হাইলি সাকসেসফুল। কোপা আমেরিকার খবর। গেল আসরের ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে এবার গ্রুপ পর্বেই। ক্যালিফোর্নিয়ার রোজ বোল স্টেডিয়ামে ডি গ্রুপের ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে লড়বে রানার্স আপ আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে চোট পাওয়ায় এ ম্যাচে লিওনেল মেসি না খেললেও আলবেস্তিদাদের জয় দিয়ে আসর শুরু করতে চায়। অন্যদিকে নতুন কোচের অধীনে শিরোপা ধরে রাখার মিশনে মাঠে নামবে চিলি। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল 8টায় শুরু হবে ম্যাচটি। মারাকানা থেকে সান্তিয়াগো, এই 2 স্টেডিয়ামের যে কোনো একটিতে শেষ হাসিটা আর্জেন্টিনার মুখে থাকলেই অমরত্বের পথে এক ধাপ এগিয়ে যেতেন লিওনেল মেসি। কিন্তু ফুটবল বিজেতা ক্লাবে মেসিকে 2 হাত ভরে দিলেও ওই আকাশী নীল জার্সিতে কিছু দিতে যেন বড্ড কৃপণ। বছর ঘুরে আবারও এসেছে জুন, আবারও একটি বৈশ্বিক টুর্নামেন্টে লিওনেল মেসিকে ঘিরেই শিরোপার স্বপ্ন বোনা শুরু করে দিয়েছেন কোটি সমর্থক। মারাকানায় মারিও গোজ্জের গোলের পর উল্লাস অথবা অ্যালেক্সিস সানচেজের শিরোপা জয়ের উন্মাতাল দৌড়, এ সবকে এত সহজে ভুলে গেছেন মেসি। তাই তো এবার পণ করেছেন মার্কিন মুলুক থেকে খালি হাতে ফিরছেন না।
তবে প্রথম ম্যাচে এই বার্সা তারকার মাঠে নামা নিয়েই দেখা দিয়েছে সংশয়। বর্তমান চ্যাম্পিয়ন চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা মিশন শুরু করবে জেরার্দো মার্তিনোর দল। তবে হন্ডুরাসের বিপক্ষে পাওয়া চোট এখনো পুরোপুরি সেরে না ওঠায় রোজ বলে নাও দেখা যেতে পারে মেসিকে। যদিও মেসির জন্য ম্যাচের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবেন কোচ। এছাড়া ডিমারিয়া, আগুয়েরো, হিগুয়েইনরা ক্লাবের ফ্রম জাতীয় দলের জার্সিতেও ধরে রাখলে পুরো 3 পয়েন্টের আশা করতেই পারেন জেরার্দো মার্তিনো। চিলির ফুটবল ইতিহাসে প্রথম বড় শিরোপা গেল বছরে জয় করা কোপা আমেরিকা। তবে 1 বছর পার না হতেই লা রোজাদের নামতে হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট ধরে রাখার মিশনে। সময়টাও খুব একটা ভালো যাচ্ছে না ক্লদিও ব্রাভোর দলের। হোর্হে সাম্পাওলির বিদায়ের পর নতুন কোচ হুয়ান অ্যান্তোনিও পিসজির অধীনে খেলা 5 ম্যাচের 4টিতে হেরেছে চিলি। এছাড়া দুই দলের পরিসংখ্যানেও খুব একটা আশাবাদী হতে পারবে না চিলি সমর্থকরা, কেননা গেল বছরের ফাইনাল ছাড়া আর্জেন্টিনার বিপক্ষে কোপায় শেষ 25 ম্যাচে কোনো জয় নেই চিলির। কোপায় সবশেষ 1959 সালে আকাশী নীলদের জালে গোল দিয়েছিল তারা। কোপার ফাইনালের পর গেল মার্চে আর্জেন্টিনার বিপক্ষে 2018 বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেও হারতে হয়েছে চিলিকে। মুখোমুখি লড়াই পরিসংখ্যানে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও গত বছর কিন্তু এসবকে ভুল প্রমাণ করেই নিজেদের মাঠে রূপকথার জন্ম দেয় সানচেজ ভার্গাসরা। এবারও সেরকম কিছুই করতে চাইবে বর্তমান চ্যাম্পিয়নরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার স্ত্রী হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল শিবির অধ্যুষিত এলাকা থেকে উদ্ধার। জেএমবিকে সাথে নিয়ে টার্গেট কিলিং করছে শিবির, দাবি পুলিশের। দেশের পরিস্থিতি একেবারেই স্বাভাবিক, জনগণ নিরাপদে আছে, আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। মানুষজন শান্তিতে ঘুমাচ্ছে। যশোরে ফিলিং স্টেশনে জোড়া খুনের ঘটনায় প্রধান সন্দেহভাজনের স্ত্রী এবং মা আটক। নাটোরের খ্রিস্টান ব্যবসায়ী হত্যা মামলায় ডিবিতে স্থানান্তর। মানবতা বিরোধী অপরাধী মীর কাসেমের মৃত্যু পরোয়ানা কারাগারে, রিভিউ আবেদন করবে আসামি পক্ষ। পবিত্র রমজানের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার থেকে রোজা শুরু। ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্যে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে প্রথম রোজা পালন। এবং রোজায় সিএনজি স্টেশনগুলো 4 ঘন্টার পরিবর্তে বন্ধ থাকবে 7 ঘন্টা। রাত 8টার পর বিপণী বিধান বন্ধ রাখার সিদ্ধান্ত 15 রোজা পর্যন্ত কার্যকর থাকবে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিঙ্ক রবি সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 1624 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 1624 নম্বরে। সঙ্গে থাকুন সময়।